আমার গুলুমুলু বউটা কি করে? কথাটি বলেই আমি ওর গাল দুটি চেপে ধরলাম একটু। ব্যথা লাগে, প্লিজ গাল দুটি ছেড়ে দাও আমার। আগে কিস করব তারপরে ছেড়ে দিব। এই না, তুমি আমার ঠোঁটে কামড় দিতে দিতে শেষ করেছো। আমি ঠিকমতো খেতেও পারি না। আচ্ছা ঠিক আছে, কামড় দিব না। তোমার মিষ্টি কথায় আমি রাজি হচ্ছি না। তুমি একটা ছলনাময়ী পুরুষ। আমি হাসতে হাসতে বললাম, ছলনাময়ী নারী হয় জানতাম, কিন্তু পুরুষ? হ্যাঁ পুরুষ। তারপরও ওর হাত ধরে বললাম, বউ দাও না একটু আদর করতে। তারপর ওকে আদর করতে যাবো এমন সময় কলিং বেলের শব্দ হলো। তোমাকে আর আদর করা হলো না, আমি দেখে আসি। দরজা খুলতেই আমার মা ফোঁস করতে করতে ব্যাগ রেখে বলল, আমি আর থাকবো না এই সংসারে, আমি আর থাকবো না। আমার কোনো সম্মানই নেই। হঠাৎ তুমি এভাবে দৌড়ে দৌড়ে এলে, কি হয়েছে সেটা তো বলবে। বললাম তো আমি আর থাকবো না এই সংসারে, আমার কোনো দামই নেই, আমার কথার কোনো দামই নেই, থাকবো না আমি। বাবা কোথায়? আমি তোকে কি বলেছি তোর কথা কানে যাচ্ছে না? মনে মনে ভাবলাম এ কি ঝামেলায় পড়লাম। মা বাবার কিছুদিন পর পরই এরকম ঝগড়া হয়। আমি বুঝতে পেরেছি তুমি আমার বাবার সাথে থাকবে না, কিন্তু বাবা কোথায় সেটা তো বলবে। পেছন থেকে দৌড়ে দৌড়ে বাবা এসে বলল, সন্ধ্যা চলো বাড়ি ফিরে চলো, আমার কিন্তু কোনো দোষ নেই। মা মুখ ফুলিয়ে আছে। আমি বললাম, হয়েছে, কে কার সাথে থাকবে না থাকবে সেটা না হয় পরে চিন্তা করব, আগে ফ্রেশ হয়ে নাও, দুপুরের খাবারটা খেয়ে নেই। হ্যাঁ এটা ঠিক কথা বলেছিস, পেটের মধ্যে কেমন জানি মোচড় দিচ্ছে। কি রান্না হয়েছে বৌমা? চিকেন আর ইলিশ মাছ। বাবা ঢেকুর তুলে বলল, এখনই তো খিদে আরো বেশি পাচ্ছে। আমি গেলাম গোসল করে আসি। বাবা চলে যেতেই মা আমাকে বলল, দেখলি কেমন বেহায়া, এমন একটা মানুষের সাথে আমি কিভাবে সংসার করি। আমি কাছে গিয়ে বললাম, মা তুমিও ফ্রেশ হয়ে নাও, খাবারটা খেয়ে নেই তারপর কথা হবে। তারপর কোনো রকমে বুঝিয়ে মাকে পাঠিয়ে দিলাম। আমিও আমার স্ত্রী দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। দুপুরের খাবার খেতে বসলাম। বাবা ভাতের লোকমা মুখে দিয়ে আনন্দে বলল, এরকম রান্না খাই না কতদিন। এরকম রান্না যদি প্রতিদিন আমার ঘরে হতো, পেট ভরে দুটো ভাত খেতে পারতাম। সাথে সাথে মা রেগে মেগে বলল, কি বলতে চাচ্ছ? আমি তোমাকে রান্না করে খাওয়াই না নাকি? নাকি আমার রান্না ভালো না? এরই মধ্যে বাবা মার আবারও ঝগড়া লেগে গেল। আমি আর আমার স্ত্রী অবাক হয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। তারপর বাবা বুদ্ধি করে বললেন, তোমার রান্না তো সেরা, এত ভালো রান্না প্রতিদিন খেলে তো আমার অন্য কারো রান্না খেতেই মন চাইবে না, তাই প্রতিদিন তোমার রান্না খাওয়া উচিত হবে না। তাই বললাম, যদি এরকম রান্না খেতে পারি তাহলে ভালোই হয়। কথাটা শুনে মা একটু লজ্জা পেয়ে গেলেন। আমি আর আমার স্ত্রী একজন আর একজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলাম। খাওয়া দাওয়া শেষে নিজের রুমে গিয়ে বউকে বললাম, তোমাকে একটু আদর করতে পারি? এই পাগল, নিজের বউকে আদর করতে মন চাচ্ছে আদর করবা, এভাবে পারমিশন নিতে হয়? জানি নিতে হয় না, কিন্তু এমন দুষ্টুমি করি তোমাকে ভালোবাসি বলে। পাগল একটা, তোমার পাগল, তোমার জন্য পাগল। কিন্তু যদি দেখি কখনো অন্য মেয়ের দিকে তাকিয়েছ, সেই দিন বুঝবে মজা। তারপর আমরা কিস করতে যাব এমন সময় বউ বলল, চুলা কি হয়েছে চুলায়? আরে খাবার কিছু রয়ে গেছে, সেগুলো গরম করতে দিয়েছি, চুলা বন্ধ করতে ভুলে গেছি, একটু যাও না। আমি একটু বিরক্ত হয়ে বউয়ের মাথায় একটা বাড়ি দিয়ে আস্তে করে বেরিয়ে গেলাম। রান্নাঘর থেকে ফেরার সময় দেখলাম মা বাবার রুমে মা আর বাবা পাশাপাশি বসে হাসাহাসি করে কথা বলছে। ছোটবেলা থেকে দেখছি তারা কিছু হলে ঝগড়া করে, একজন আর একজনকে নিয়ে সংসার করবে না, একসাথে থাকবে না, এ ধরনের নানান রকম কথা বলে। কিন্তু সেটা ক্ষণিকের, একটু পরেই তারা আবারও একসাথে আগের মতো হয়ে যায়। তাদের দুজনের মুখে হাসি দেখলে আমারও ভালো লাগে, তাই আমি আর সেদিকে গেলাম না। ওরা ওদের মতো থাকুক, এটা ভেবে নিজের ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখি আমার বউ বিছানায় হাঁটু জড়িয়ে ধরে বসে আছে, তার চোখের কোণে জল। কাছে গিয়ে বললাম, কি হয়েছে? তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু আমি যে তোমাকে একটা সন্তান দিতে পারলাম না। আমি চুপ করে রইলাম। বিয়ের আগে নার্গিসের একটা অ্যাক্সিডেন্ট হয়, এরপর তার জরায়ুতে আঘাত লাগে। আর বিয়ের পর আমরা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ডাক্তার বলেছে নার্গিস কখনোই মা হতে পারবে না। ওকে শান্ত করার জন্য আমি হেসে বললাম, তুমি আবার এসব কি শুরু করলে? আমি কি তোমাকে কখনো বলেছি নাকি? তাছাড়া সন্তান তো দত্তক নেওয়া যায়। আমরা না হয় কোনো অনাথ আশ্রম বা এতিমখানা থেকে কাউকে নিয়ে আসবো, সেখানে যারা থাকে তাদেরও কেউ নেই, আর আমাদেরও কেউ নেই। নাসরিন আমার হাত ধরে বলল, তুমি কি সত্যি বিষয়টাতে একটুও কষ্ট পাও না? আমি আবারও চুপ মেরে গেলাম। আমি জানি তোমার অনেক কষ্ট হয়, কিন্তু তুমি আমাকে কষ্ট না দেবার জন্য কিছুই বলতে চাও না। আচ্ছা তুমি কি আরেকটা বিয়ে করতে পারো না? আমি রেগে ধমক দিয়ে বললাম, নার্গিস এইসব কথা তুমি আমাকে আর বলবে না। বললাম তো আমরা এতিমখানা থেকে কাউকে দত্তক নিয়ে আসবো, এখন এসব কথা নিয়ে আর ভাবতে হবে না। আমি আলোটা নিভিয়ে শুয়ে পড়লাম, কিন্তু নার্গিস গভীর ভাবনায় পড়ে গেল। আমি একটু খেয়াল করলাম, সে এখন হয়তো ভাবছে আমাকে বিয়ে করিয়ে সন্তানের মুখ দেখাবে, যেটা সে আগে কয়েকবার আমাকে বলেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পরদিন সকালবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ আমার চোখের সামনে কিছু ভেজা চুল এসে পড়লো। আমার ঘুম ভেঙে গেল। আমার শালি গোসল করে ভেজা চুল দিয়ে আমার ঘুম ভাঙাচ্ছে। ঘুম ভেঙেছে তাহলে? অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ঘুম ভাঙানোর। কখন এসেছো? এই তো সকালে। আপু ফোন দিয়ে বলল জরুরি দরকার আছে, তাই আসলাম। কথাটা শুনে মাথা খারাপ হয়ে গেল। আমার মাথায় কিছুই ঢুকছে না।
না জানি কি বলবে। ও কি মিমির সাথে আমার বিয়ের চিন্তা ভাবনা করছে নাকি? কোন চিন্তায় ডুবে গেলেন দুলাভাই? না কিছু না, তুমি যাও, নাস্তা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমার শালি চলে গেল আর আমি ভাবতে লাগলাম সারাটা জীবন দরকার হলে নিঃসন্তান কাটিয়ে দিব, কিন্তু তারপরও কোনো নারীকে আমার স্ত্রীর জায়গায় বসাতে পারবো না। এতে যদি আমাকে সারা জীবন চোখের জল ফেলতে হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, হয়তো আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি এসব ভাবতে ভাবতে আমার স্ত্রী এসে বলে উঠল, চলো নাস্তা করে নাও। আমি একটু রাগ করে বললাম, তুমি আবার তোমার বোনকে আসতে বললে কেন সকাল সকাল তাড়াহুড়ো করে? আমার স্ত্রী বলল, ওর পরীক্ষা হয়ে গেছে, এখন ছুটি, বাসায় বসে আছে, তাই ভাবলাম এখানে এসে কিছুদিন বেড়াক। বেড়াতে এসেছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এটা ছাড়া আর কোনো ঝামেলা নেই তো? নাসরিন একটু চিন্তা করে বলল, আর কি হতে পারে? আমি চুপ করে রইলাম। বুঝতে পেরেছি তুমি কি ভেবেছ, আমি ওর সাথে তোমার বিয়ে দেওয়ার চিন্তা করছি। আমি তাকালাম ওর দিকে। সেটা হলে তো ভালোই হতো, কিন্তু আমার স্বামী যে আমার জায়গায় অন্য কোনো নারীকে বসাতেই পারে না, অন্য কোনো মেয়েকে ছুঁতেও পারে না। আমাকে প্রচন্ড ভালোবাসে, সেটা যখন বুঝতে পেরেছ তাহলে আর এই চেষ্টা করবে না কখনো। আমার স্ত্রী মাথা নেড়ে সম্মতি দিল। আমিও হাসি মুখে তার সাথে কথা বলতে লাগলাম। অনেক দিন পর ওর মুখে প্রাণ খোলা হাসি দেখলাম। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে আমাদের জানাতে কমেন্ট করুন, আর ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন। গল্পটির রচনায় অভিক ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় আলমগীর।